হ্যালো ফ্রেন্ডস, আজ এসেছিলাম ঝাড়গ্রাম। ঝাড়গ্রামে এসেছিলাম অফিসের কাজে। এসে উঠেছিলাম একটা গেস্ট হাউসে। সেই গেস্ট হাউসের মালিক সুবীর দা, মানে সুবীর বিশ্বাসের সাথে আলাপ হলো। সুবীর দা স্লেট পাথরকে খোদাই করে অদ্ভুত সুন্দর মূর্তি, প্রতিমা, বিভিন্ন অবয়ব, চিত্র ও প্রস্তুত করেন। তার উপরে সুবিদ্যার কাছ থেকে একটা ছোট্ট ইন্টারভিউ নিয়েছি। আপনারা সুবিদ্যার মুখ থেকে সম্পূর্ণটা শুনুন, সুবিদ্যার জীবন কাহিনী থেকে সম্পূর্ণটা সুবিদ্যার মুখেই শুনুন। এটা যদিও হোমস্টের ভিডিও না, তবুও হোমস্টের ফোন নাম্বার, সুবিদ্যার ফোন নাম্বারটা আমি দিয়ে রাখছি। আপনাদের কোনো কোয়ারিজ থাকলে করতে পারেন। আমার নাম সুবীর বিশ্বাস। ঝাড়গ্রামে আমার বাড়ি। আর এই আমার স্টুডিও। আপনার কিছু জিজ্ঞাসা ছিল, যেটা হচ্ছে যে আমি কি করে এটা শিখলাম। আমার বাবা যখন মারা যায় তখন আমার 3.5 বছর বয়স। আমরা তখন খুবই আর্থিক দুর্নীতিতে ছিলাম। দুর্নীতি বললে মানে ভুল হয়, দুর্নীতি না, দুর্দশাগ্রস্ত অবস্থায় ছিলাম আর কি। তো আমি তখন লোকের বাড়িতে গরু চড়াতাম। ধীরে 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 বড় হচ্ছি। ওই গরু নিয়ে জঙ্গলে ঘুরে বেড়াতাম, মাঠে ঘাটে ঘুরে বেড়াতাম। আর তখন ওই জঙ্গলে ফল, আম, বেল, তাল, কুল এইসব খেয়েই জীবন কাটতো। জঙ্গলে ঘুরতে ঘুরতে দেখতাম বিভিন্ন গাছের শেকড়, গাছের গুঁড়ি, একটা অদ্ভুত ধরনের ডিজাইন পেতাম। সেগুলোকে দেখে দেখে আমার ভেতরে ভেতরে খুব একটা অন্য ধরনের ফিলিংস, আচ্ছা এটা হাতির মুখ হতে পারে, আচ্ছা এটা হরিণের মাথা হতে পারে, এইরকম হতো। তো ওই ছোটবেলা থেকে ওইগুলো দেখা এবং করা, করতে 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 যখন একটু বড় হলাম, তারপর আমি ঝাড়গ্রামে চলে আসি। এখানে আসার পরেও ওই নেশাটা আমার থেকে যায়। তখন ওই বাঁশের ডগা, কাঠের টুকরো কেটে কেটে বিভিন্ন কাজ আমি করতাম। আর তখন আমার ক্ষমতা ছিল না এই যন্ত্রপাতি কেনা। আর পড়াশোনাও সেই সময়, তখন আমি খুবই ছোট, 4-5-এ পড়ি। কি যন্ত্র লাগতে পারে, যন্ত্রের নাম কি, যন্ত্র কোথায় পাওয়া যায় এবং কিনবো সে ক্ষমতাও আমার ছিল না। ওই এক টুকরো ভাঙা হ্যাকসো ব্লেডের টুকরো কুয়ো পাড়ে ঘষে তার ডগাটা ধার করে ওইটা দিয়ে দিয়ে কাজ করতাম। তো এটা দীর্ঘ প্রায় 5-6 পর্যন্ত চলে। তো ওই 5-6 মানে কি 5-6 বছর? না, ক্লাস 5-6 যখন আমি পড়ি। আচ্ছা, আচ্ছা। আহ, একদিন দেখলাম এক সুতোর মিস্ত্রি তার বাটালি ধার করছে ওই ভাঙা স্লেটের উপরে জল দিয়ে ঘষে ঘষে। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি এটা কি করছেন? বলছে বাটালিটা ধার করছি। আমি বললাম এটা কি? না, স্লেটের টুকরো। স্লেটের টুকরো কি করে হয়? বলছে খুব ভালো ধার হয়। ওইটা আমার মাথায় ঢুকে যায়। আমার যে ছোট যন্ত্রটি ছিল, ওই হ্যাকসা ব্লেডের টুকরোটি, ওইটা আমি বাড়িতে এসে ওই ভাঙা স্লেটের টুকরো জোগাড় করে ঘষে ঘষে ধার করতাম, আবার ধুয়ে রেখে দিতাম, কারণ সেটা আমার কাছে তখন খুব মূল্যবান। একদিন ধার করতে যাবো, দেখি ওই জায়গাটা ক্ষয়ে 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 একটা অদ্ভুত ধরনের টেক্সচার তৈরি হয়েছে। ওইটা আমার মাথায় খুব ধাক্কা খায়। তো তখন আমি যথারীতি ক্লাস 7-8-এ পড়ি। আমাদের এখানে ডিএমও হল বলে একটি লাইব্রেরি আছে। লাইব্রেরির গায়ে নন্দলাল বসুর এই ছবিটা, এই যে দেখুন, এই যে গান্ধী মূর্তির ছবিটা আছে, ওই যে ব্ল্যাক স্টোনে কাটা, এটা আমার কাটা। আচ্ছা। এই ছবিটা ওই দেওয়ালে বড় করে কোনো একজন শান্তিনিকেতনের আর্টিস্ট করেছিলেন। তো ওই ছবিটা আমাকে খুব আকর্ষণ করতো। প্রথম আমি ভাবলাম, আচ্ছা আমি যদি এটা করি এটাতে কেমন হয়। ওই চেষ্টা শুরু। সেইখান থেকে। তাহলে কি এটাই আপনার প্রথম কাজ? এটা আমার প্রথম কাজ নয়, মানে এই স্লেটের উপরে প্রথম কাজ ছিল আমার এই গান্ধীজির ছবি। আচ্ছা, আমি সেটাই বলতে হ্যাঁ, চাইছি। হ্যাঁ, হ্যাঁ। তো সেই ছবিটা আমার ভালো হয়নি, পারিনি করতে, আচ্ছা। মানে কমপ্লিটও করা সম্ভব হয়। পরবর্তীকালে আমার চার্লি চ্যাপলিনের একটা ছবি আমার ভীষণ ভালো লেগেছিল। আর চ্যাপলিন আমার ভীষণ পছন্দের শিল্পী। হুম, হুম। আপনাকে আমার প্রথম কাজ দেখাই। এই হচ্ছে আমার প্রথম কাজ।
কাজ দেখে বাহ। বুঝতে পারছেন। বাহ বাহ বাহ। এই এই যে নাম এমবোস করা, এই সব তখন ওই সময় আমি করতাম। আচ্ছা আচ্ছা, সুবীর বিশ্বাস। হুম হুম হুম। তো এই দীর্ঘ বছরের এটা হয়ে গেল, এটা 30-35 বছর তৈরি করেছি আমি। আচ্ছা। এত বছর আগে তৈরি করা। তো এরপরে হয় কি, এই কাজটাই ধীরে 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 আমি করতে 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 বিভিন্ন রকমের কাজ আরম্ভ করি। তার সাথে এই যে কাঠের কাজ দেখছেন, হুম হুম হুম। এগুলোও করি। আর এই ভালোবাসাটাও আস্তে আস্তে বাড়তে থাকে এই কাজের প্রতি। আচ্ছা আর সত্যি কথা বলতে আমার কিন্তু এই আর্ট বলুন বা যা আমার কাজ বলুন, এটার কোনোটার বিষয়েই কোনো রকম পুঁথিগত কোনো বিদ্যা আমার নেই। আচ্ছা, এটা তো বুঝলাম আপনার কাজ শুরুর ব্যাপারটা। এবার ধরুন আপনি যে হোমস্টে আছে, আমরা যে হোমস্টে এসেছি, আচ্ছা, আপনার স্বপ্নের উড়ান যেটা, ঠিক আছে, এই এর সূত্রপাত। এই স্বপ্ন উড়ানটা হচ্ছে আমার এই স্টুডিওর নাম। আচ্ছা। তার কারণটা হচ্ছে, এই স্টুডিওটা করব এটা আমি জীবনে কল্পনা করতে পারি, কারণ আমার সেই ক্ষমতা ছিল না একটা সময়ে। এই যে এখন প্রচুর কাজ করতাম, এই বড় কাজটা যখন আমি শুরু করি, হুম হুম। তখন আমার নিজের বেডরুম জুড়ে আমাকে এই কাজটা করতে হয়েছে 6 মাস। আমার ওয়াইফ আর আমি শুধুমাত্র রাত্রেবেলায় বিছানায় ঢুকতাম, পুরো ঘর জুড়ে এই কাজটা ছিল। আচ্ছা, এই তো কাজ এই। এই যে বড় দুর্গার কাজ, আচ্ছা, বড় দুর্গা। হ্যাঁ বড় দুর্গার। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তারপরে তখন আপনার এই স্টুডিও ছিল না? স্টুডিও হয়নি, তখন হয়নি। স্টুডিও হয়নি। তো যাই হোক, তারপরে উপরে ছাদে বসে কাজ করতাম। তো ওয়াইফ একদিন আমায় বলতো, তুমি উপরে একটা ঘর করো, ওখানে তুমি কাজ করবে, তোমার সুবিধা হবে। দাঁড়াও, পয়সা কড়ি জমাই। আমার ওয়াইফের একটা গুণ আছে, ও টিউশনি পড়ায়, বাচ্চাদের পড়াতে খুব ভালোবাসে। সেইখান থেকে পয়সা জমিয়ে জমিয়ে আমাকে এই স্টুডিও তৈরি করে দিয়েছে। বাহ। তো স্টুডিও হওয়ার পরে আমার এই স্টুডিওতে আমার কাজ দেখার জন্য বহু লোক আসে, দেশের বিদেশের বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে। হ্যাঁ, দেখলাম তো প্রধানমন্ত্রীর আমাদের একটা সার্টিফিকেট আপনার হ্যাঁ, কাছে রয়েছে। তো প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন হ্যাঁ, প্রচুর মুখ্যমন্ত্রীর। বড় বড় আর্টিস্টরা আমার এখানে আসে। কবি শুভদাস গুপ্ত প্রত্যেক মাসে একবার আসে, গায়ক ভাস্কর রায় প্রত্যেক মাসে আসে, বাদশা মৈত্র, মানে প্রচুর শিল্পী। পেইন্টারদের মধ্যে আপনি বিমল কুণ্ডু, খুব বড় স্কাল্পচারিস্ট, প্রদীপ মৈত্র, সনাতন বা ভোলানাথ রুদ্র, এরকম প্রচুর আর্টিস্ট আসে। তো যাই হোক, এই করতে করতে আমাদের ঝাড়গ্রামের প্রশাসনিক মহলের বড় বড় অফিসাররা আমার কাছে আসেন। মন্ত্রী বীরবাহা হাঁসদা, উনি আমার কাছে আসেন এই জিনিসপত্র নেওয়ার জন্য। মানে মুখ্যমন্ত্রী যতবারই ঝাড়গ্রামে আসেন, ততবারই ওনারা এসে আমার কাছ থেকে কাজ নিয়ে উপহার দেওয়ার জন্য কাজ নিয়ে যান। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সেরকম এই গত মে মাসে প্রধানমন্ত্রী এসেছিলেন। হুম হুম। তো সেই প্রধানমন্ত্রী আসার সময় পরেও তাকে উপহার দেওয়ার জন্য আমার কাছ থেকে এখান ওনারা থেকে গিফট আইটেম হিসেবে গিফট গেছে। আইটেম হিসেবে আমাকে বলেছিল যে, আপনি এমন একটা কিছু করে দিন যেটা আমরা ঝাড়গ্রামের নামটা ওনার কাছে হয়ে থাকে। হুম হুম হুম। তখন আমি এই পাথরের স্লেট কেটে নরেন্দ্র মোদীর একটা পোর্ট্রেট করে দিয়েছি, আচ্ছা। যেটা উনি এত খুশি হয়েছিলেন যে সাধারণত দেখা যায় না। পরবর্তীকালে আমি রিপোর্টাররা আমাকে ফোন করে বলেছিল যে এত খুশি, প্রায় 3 থেকে 4 মিনিট ধরে ওইটাকে উনি ঘুরিয়ে ফিরিয়ে দেখেছেন এবং আমার সম্বন্ধে সমস্ত রকম খবরাখবর নিয়েছেন। নিয়েছে। তো যাই হোক, তার ফলস্বরূপ ওই যে চিঠিটা দেখছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উনি এসেছিলেন 19 তারিখ কি 20 তারিখ, 3 তারিখ, মে মাসের 3 তারিখে আমাকে এই চিঠিটা উনি পাঠিয়েছেন। তো এরকম বিভিন্ন ওই অফিসাররা আস্তে আস্তে ওনারা একদিন বললেন, সেই সময়কার এখানে যে ট্যুরিজম ডিপার্টমেন্টের অফিসার ছিলেন, সঞ্জয় মালাকার বলে একজন অফিসার ছিলেন, উনি এরকম এসেছিলেন কোনো গিফট নেওয়ার জন্য। উনি আমায় বললেন, সুবিরবাবু আপনি কেন একটা হোমস্টে করছেন? আমি বললাম, স্যার সব ঝামেলা আমি পারবো না। বলছি, আপনি করুন, আমরা যতটুকু সহায়তা করার আপনাকে করব। তো সেই হোমস্টে আমার শুরু।
এই 2 বছর হয়েছে, এই সেপ্টেম্বরে 2 বছর হয়েছে। আপনাদের আশীর্বাদে এই 2 বছরের মধ্যে আমার এই 3টি ঘর ছিল, সেটা এখন 6খানা ঘর হয়েছে। মোটামুটি 25-30 জন যদি নিজেরা থাকতে চায় তাহলে একসাথে, তাহলে এই 6খানা ঘরে থাকার মতো ব্যবস্থা করা যায়। এবং খাওয়ার দাওয়ারও একদম বাড়িরই খাওয়া, আমরা যেটা খাই আমরা আমাদের গেস্টকে সেটা খাওয়াই। আর আমার কনসেপ্টটা একটু অন্যরকম, আমারটা পিওরলি আমি হোমস্টে হিসেবেই ব্যবহার করি। আমার কোনো রুমে আপনি দেখেছেন কোনো টিভি নেই। হুম হুম হুম। আমার বাড়িতে আমার ওয়াইফ রান্না করে। আপনার সব ঘরেই গিজার আছে না? হ্যাঁ, সমস্ত ঘরে গিজার, কমন, এসি হুম হুম। কম্পালসারি। আমার এসি নন এসি বলে কোনো আলাদা ভাড়া নেই। আচ্ছা সিজন অফ সিজনের আলাদা কোনো ভাড়া নেই। আচ্ছা। আমার সারা বছর একই রকম থাকে, একই রকম খাবার দাবার, পুরোপুরি বাঙালিয়ানায় চলে। আমি বাঙালিয়ানায় খাওয়াই। কাঁসার থালা, কাঁসার বাটি, কাঁসার গ্লাস। আমার ওয়াইফ রান্না করে, আমি নিজে হাতে খাবার দিই, নিজে হাতে রুম পরিষ্কার করি, বাথরুম আমি নিজে হাতে পরিষ্কার করি। আমরা হ্যাঁ সেই যেটাই- দেখলাম আপনার এখানে কোনো কাজের লোক নেই, মানে না। আপনি সব আপনাকে 100% এফোর্ট দেখতে দেখেছি। এইভাবে চলছে আপনাদের আশীর্বাদে। প্রচুর মানুষ আসেন, এই 2 বছরে 2 থেকে 2,500 লোক আমার এখানে এসছে। এবং একবার যে আসে সে বারবার আসে। এমন একটা ফ্যামিলি আছে এই 2 বছরের মধ্যে সে 5বার এসছে তার ফ্যামিলি। আচ্ছা এখান থেকে মানে আপনি এখানে এগুলো বিক্রি করেন এখান থেকে? হ্যাঁ। ডাইরেক্ট বিক্রিও করেন? কেউ যদি কিনতে যায়? তো হয় না, আমি বলি আপনার, এটা একটা ভালো কোশ্চেন আপনি করেছেন। ইচ্ছে তো হয় না, কারণ প্রত্যেকটা সৃষ্টি করার পরে আমার মনে হয় এটা আমার সন্তান। একদম কাউকে দিয়ে দিতে ভীষণ কষ্ট কষ্ট হয়। হয়, কিন্তু এগুলো তৈরি করারও একটা খরচা আছে। অনেক খরচা। আর সত্যি কথা বলতে বিক্রি হলে পয়সা তো একটা দরকারই, হুম, সেটাও পাওয়া যায়। নিজেকে অনেক বেশি উৎসাহিত করা যায় সেই যে লোকের হাতে পৌঁছচ্ছে আমার কাজটা, 5 জন জানতেও জানতে পারছে। পারছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে অ্যাডভার্টাইজমেন্ট, আমার কোথাও কোনো অ্যাডভার্টাইজমেন্ট নেই। এই যে আপনি আমার কাছে এসেছেন, হুম, হুম, হুম। আপনার ভালো লেগেছে, আপনি একটা ছোট্ট ভিডিও করছেন, এরকমই মানুষজন আসে, তারা করে, নেয়, কেনে, তারাই গিয়ে আবার বিভিন্ন লোককে এই গল্প করে, সেই গল্প শুনে তারা আমার কাছে আসে। সে তো অবশ্যই, আমি তো গিয়ে অবশ্যই 5 জনকে বলবো। আমার প্রচুর কাজ আমার বিদেশে তো গেছে, খুব ভালো লেগেছে। লন্ডনে গেছে, কানাডায় গেছে, ইউকেতে, ইউএসএতে, সুইজারল্যান্ডে, অস্ট্রেলিয়াতে, বিভিন্ন দেশে গেছে। ভারতবর্ষের কোনায় কোনায় পৌঁছেছে, শুধু আপনাদের মতো ভালো মানুষদের জন্য, যারা ভালোবাসে, আর্ট ভালোবাসে বা কাজ ভালোবাসে তাদের জন্য। এই কাঠের বস্তুগুলো আপনার তো? আপনি তো হ্যাঁ, কাঠ হ্যাঁ। দিয়ে প্রথমে শুরু আমার করেছিলেন, শুরু কিন্তু গাছের কাঠে। গুঁড়ি দিয়ে, হ্যাঁ হ্যাঁ, বললেন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেইটার থেকে আস্তে আস্তে এইটাতে কনভার্ট হয়ে গেছে। আমি জানতাম না, আমাকে নিয়ে একটা ডকুমেন্টারিও আছে। আচ্ছা তো যখন তারা আমার কাছে আসে ডকুমেন্টারিটা করার জন্য, আমি তাদেরকে বলেছিলাম যে আপনারা যে আমাকে নিয়ে এত টাকা খরচা করছেন কেন, আমার মধ্যে কিছু নেই, এই কাজ তো পৃথিবীতে প্রচুর লোক আছে করে। বলছে আপনার এটা ভুল ধারণা, এই মিডিয়ামে আপনি একমাত্র কাজ করেন, আর আপনি তো কোথাও শেখেননি বলছেন। না, হ্যাঁ সত্যিকারের আমি কোথাও শিখিনি। আমি তখন ওই বানানোর শুরুয়াতটা ওনাদেরকে বলেছিলাম। তখন বলছে না, আমরা সমস্ত জায়গায় সমস্ত রকম ভাবে দেখে নিয়েছি, এরকম ভাবে হাতে এনগ্রেভ করে কাজ করার মতো এই মিডিয়ামে হুম হুম। স্লেট পাথরের উপরে খোদাই করার কাজ লোক নেই। ইদানিংকালে কিছু বেরিয়েছে যারা লেজার মেশিনে কাটে, লেজার মেশিনে, হ্যাঁ। এবং সেটাও এত ডিপ হয় না। আচ্ছা এই যে শিল্পকর্ম, এর ফাঁকে ফাঁকে নিশ্চয়ই ধুলো জমে? প্রচুর ধুলো জমে, কিচ্ছু করতে হয় না, আপনি একটা কোনো ডাস্টার বা শুকনো কাপড় দিয়ে ঝাড়া দিলেই পরিষ্কার পরিষ্কার হয়ে যায়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনার এইটা কি একদম কারেন্ট চলছে নাকি না, এটা শেষ হয়ে শেষ হয়ে শেষ গেছে? হয়ে এটাতে গেছে। কি, এটা কি ব্যাখ্যা আছে? আচ্ছা আচ্ছা। এটা দেখুন, এটার মধ্যে একটা সূর্য জলে সূর্য প্রতিবিম্ব অস্ত যাচ্ছে, যাচ্ছে, একটা ছেলেটি- পাখি উড়ে যাচ্ছে না? পাখি একটা মাছ ধরে মাছরাঙাটা উড়ে চলে যাচ্ছে। আচ্ছা 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 আচ্ছা। ওই লোকটি হচ্ছে, মানে এটাও যদি বলেন কি জিনিস, আমি বলবো আমার জীবনের কাহিনী। আচ্ছা সারাদিন বাদে মজুরি করে, কামারি করে বাড়ি এসে ওই সামান্য একটু খাবারের জন্য আসা, একদম। শেষ বেলাতে খাবার পেয়েছে বাড়ি হ্যাঁ, যাচ্ছে, বাড়ি সে ফিরে যাচ্ছে। শান্তিতে বাড়ি যাচ্ছে। আমি সেটা খুব
খুশি হয়ে দেখছি আচ্ছা এবার আমিও খাবো সারাদিন বাদে। সারাদিন বাদে। মানে ভাবনাটা এরকম। আহ, ঠিক আছে, এগুলো দেখলাম। সব থেকে আমার বেশি ভালো লেগেছে আপনার তো শিল্পকর্ম নিয়ে তো কোনো প্রশ্নই হবে না, আমি বলার কোনো আমার যোগ্যতাই নেই এখানে। হ্যাঁ, আর আপনার হোমস্টেটা আমার ভীষণ ভালো লেগেছে। হোমস্টেটা ভালো লেগেছে তার কারণ হচ্ছে কি আপনার এই স্টেশনের এত কাছে, পাশে এত সুন্দর একটা হাট বসে, আর তার পাশে আপনার এত সুন্দর পরিবেশে আপনার স্টুডিও কাম হোমস্টে। হ্যাঁ, হ্যাঁ, মানে হোমস্টেতে তো আমরা যাই ঠিক আছে, কিন্তু সেখানে একটা এক্সট্রা পাওনা হচ্ছে কি আপনার এই শিল্পকর্ম, আপনার স্টুডিওটা, যেটা সত্যি আমাদের কাছে না এক্সট্রা পাওয়া। মানে সবারই একটাই বলে যে এখানে আসলে এইটা আমাদের কাছে বাড়তি পাওনা। বাড়তি পাওনা, একদম এক্সট্রা পাওনা। মানে চট করে এই জিনিস, এই শিল্পকর্ম পাওয়া যায় না। আমরা হোমস্টের ফিলিংসটা হচ্ছে সঙ্গে, এটা আমাদের এক্সট্রা বোনাস হয়ে যায়। হুম, না আমি নিজে করি, তার একটাই কারণ হচ্ছে যে দেখুন আপনি আমার বাড়িতে এসেছেন, হোমস্টে মানে কি অতিথি। একদম একদম। আপনি আমার আত্মীয়, আমার বাড়িতে এসেছেন, আমি আমার নিজস্ব জ্যাঠা মামা কাকা পিসি তারা আসলে যে পরিষেবাটা দিই, আমি আমার অতিথিকেও আমার গেস্টদেরকেও আমি সেই পরিষেবাটা দিই। যার জন্য আমি নিজে দাঁড়িয়ে থেকে খাওয়াই, নিজে দাঁড়িয়ে নিজে হাতে সব কিছু করি, এটাই আমার সিস্টেম। ট্রেনের আওয়াজও পাওয়া যাচ্ছে, এটা হ্যাঁ, হ্যাঁ। ঝাড়গ্রাম স্টেশন। দুটো ট্রেন আছে কিন্তু সবাইকে ভোগায়। এটা এটা আপনার অনুরোধ রাখা উচিত যে অন্তত ট্রেন কমিউনিকেশনটা ঠিক হলে। অ্যাসোসিয়েশন থেকে মানে ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে অ্যাসোসিয়েশন থেকে প্রচুর চিঠি চাপাটি হয়েছে। আমার নিজেরই হলো তো, এই জনশতাব্দীতে বুকিং ছিল, সেটা রিশিডিউলে 6:35 9টায় করে দিল, ট্রেন টিকিট ক্যান্সেল হলো। কিছুতেই করা যাচ্ছে না, রেল কিছুতেই এর কোনো রেকটিফাই করছে না। এটা যে আমাদের এই ট্যুরিজমের কত বড় ক্ষতি হচ্ছে, একদম একদম, এইটাই দেখলাম যে সরকার এটা ভাবছে না। ভয়ঙ্কর ড্রব্যাক দেখলাম আপনার এই ঝাড়গ্রামে কমিউনিকেশনটা। কমিউনিকেশন না হলে আপনাকে ফ্যামিলি নিয়ে মেদিনীপুর হয়ে ব্রেক জার্নি করে আসতে হবে, এটা সত্যি খুব ড্রব্যাক এই Painful. জায়গাটা, পেইনফুল একদম। একদম। বাচ্চা কাচ্চা নিয়ে আসাটা না, সত্যি, একদম। অথবা গাড়ি নিয়ে আসতে হবে, সেটা যদি সবার পক্ষে সম্ভব হয় না। গাড়িতে অ্যাভেলেবল করা সম্ভব না। সম্ভব হয় না, এখানে এসে আবার থেকে গাড়ি রিজার্ভ করতে হবে, হ্যাঁ। অনেক অনেক ব্যাপার থেকে। ট্রেনটা কমিউনিকেশনটা ভালো হলে খুব ভালো হতো, এই হ্যাঁ। ট্যুরিজমটা আরো ভালো হতো। ঠিক আছে দাদা, ভালো থাকবেন। আপনার সাথে আবার দেখা কথা বলে হবে। ভীষণ ভালো লাগলো। অবশ্যই আপনার ফোন নাম্বারটা আমি নিচে দিয়ে দেবো। হ্যাঁ। হুম, অবশ্যই।